এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে, যা খুশি তাই বলেন। বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন, তারা টক শোতে বসে যা খুশি তাই বলেন। একজন আছেন বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো, আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি। অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। মাননীয় স্পিকার, যারা এসব কথা বলে তারা মনে হয় যেন আমাদের ওবায়দুল কাদেরের ভাষায়, এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে। আমরা দেখলাম কালকে আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে? রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজলুল ইসলাম আলমগীর। তো এগুলো শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয়। তো আমি সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ, চাঁদপুর কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও, তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা কি যেন, আচ্ছা নাম বলার দরকার নেই বলছে, তো সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব, কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমি বিএনপিকে আর কি বলবো, বলার কিছু নাই, পাই না তো কোথাও খুঁজে। রাস্তায় নাই, সংসদে নাই, রাজপথে নাই, ওই ঘরের ভিতর বসে কিংবা প্রেস ক্লাবের একটা কক্ষ ভাড়া করে সেখানে গিয়ে কতগুলো কথা বলতে থাকে। এইসব কথা বলতে বলতে তাদের এখন আর কিছু করার তাদের আর কিছু আছে বলে আমি মনে করি না। সেই কারণে বিএনপির কোনো নেতা নেই, একমাত্র নেতা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি হচ্ছেন মালেক মন্ত্রিসভার মন্ত্রীর পুত্র, যাকে সখা মিয়া বলা হয়, তার পুত্র। তার কাছ থেকে জাতি কি আশা করবে? এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোকরে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোকরে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে 1 মিনিট
বক্তব্য আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে। আমি 247 ইনভোক করতেছি এখানে। 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, এরপরে আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় স্পিকার, অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয় এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না। মাননীয় স্পিকার, আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ, মাননীয় সদস্য, আজকে বক্তার তালিকা অনেক বড়, 1 মিনিটে শেষ করুন। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে, এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি। আমার একটা বিশ্বাস, সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই, কিন্তু তার ভরসা ডালের উপর না, তার ভরসা পাখার উপর। কারণ বিশ্ব ব্যাংকও ভাবছিল যে ডাল ভেঙে উনি পড়ে যাবেন, পদ্মা সেতু বানাইতে পারবেন না, কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই, নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে